সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আপনারা এরই মধ্যে জেনে গিয়েছেন পবিত্র রমজান মাস শুরু হয়ে গিয়েছে। রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস, পবিত্র মাস। দীর্ঘ ১১টি মাস প্রত্যেক মুসলিম নরনারী অপেক্ষা করে থাকেন এই রমজান মাসের জন্য। কেননা রমজান মাসেই আমরা সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। পূর্বাচল হাবিলি সিটি নিবেদিত রমজানে কর্মজীবী নারী পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি উম্মে সাবরিনা আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন একজন কর্মজীবী বোন, যিনি তার সমাজ, সংসার আর কর্মজীবন সামলে কিভাবে এতটা সফল সে গল্পই শুনবো। চলুন পরিচিত হই অতিথির সঙ্গে। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ আপনাকে আমাকে এত সুন্দর একটি প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। অনেক ধন্যবাদ আপা, আপনাকে পেয়ে আমারও ভালো লাগছে। আমি চাইবো অতিথিদের সামনে আপনি নিজেই আপনার পরিচয়টা দেন। ধন্যবাদ। আমি ডক্টর নাশিদ তাবাসসুম ত্রিনা, কর্মরত রয়েছি বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন হিসেবে এবং বিভাগীয় প্রধান হিসেবে বিআরপি হসপিটালে। আপা, এই যে কর্মজীবন শুরু করেছেন তো বেশি, কত বছর হলো? আমি আমার পড়াশোনা ইন্টার্নি শেষ করেছি 2011। আচ্ছা। 2010 সালে আমি মেডিকেল থেকে পাশ করি এবং 11তে আমার ইন্টার্নি কমপ্লিট হয়। এরপর থেকে আমি 13-14 বছর প্রায় হয়ে গেল, এক যুগেরও বেশি। 14 বছর ধরে সার্ভিসে আছি। আচ্ছা আচ্ছা আপা, এই যে কর্মজীবন সামলে সংসার সামলাচ্ছেন, আরো পারিবারিক বিভিন্ন আচার অনুষ্ঠান থাকে আসলে, তো রমজান মাসে স্পেশালি যদি জানতে চাই যে দিনটা শুরু হয় কিভাবে? ধন্যবাদ, খুব সুন্দর একটি কোশ্চেন করেছেন। রমজান মাসটা যেহেতু স্পেশাল, অবশ্যই আমাকে এটার জন্য একটু স্পেশাল এফোর্ট নিতেই হবে। নর্মাল দিনগুলো যেভাবে আমার ভোরবেলা সকালবেলা শুরু হয়, যেহেতু আমার অফিস টাইম দেখা যাচ্ছে যে 8টা-5টা, তো আমাকে অবশ্যই আর্লি মর্নিং বের হতে হয়। আচ্ছা। তারপর রাস্তাঘাটে জ্যামের একটা বিষয় থাকে, আমার অবশ্যই আর্লি মর্নিং বের হতে হয়। কিন্তু দেখা যায় যে ডক্টর যেহেতু আমাদের ওয়ার্কিং টাইমের খুব বেশি হেরফের হয় না, তো ওই টাইমের মধ্যেই আমার তখন রোজার ক্ষেত্রে দেখা যায় আমার আরো এক্সট্রা এফোর্ট নিতে হয় এবং সেক্ষেত্রে আমার শুরু করতে হয় একদম সেহরির পর থেকে, একদম ভোর রাত থেকে আমার এফোর্টটা নিতে হয়। বাট এটা যেহেতু সিয়াম সাধনার মাস, এটার জন্য অন্যরকম একটা কি বলবো ব্লেসিং, অনুভূতিটা আসলে এত কষ্ট করেও আমাদের সেটা গায়ে লাগে না, তখন এটা করতে ভালো লাগে। এবং দেখা যায় যে ওই অন্য টাইমে যখন নামাজ রোজা কালাম কোরআন শরীফ পড়া যতটা কম হয়, এই সময়টা আমরা সবাই একটু কনসেন্ট্রেট করি, একটু বেশি করতে, যেহেতু আমাদের কোরআন শরীফটা এই মাসে নাজিল হয়েছে, আমরা একটু চাই সবাই এই সময়টা একটু টাইম দিয়ে কোরআন শরীফটা পড়া, প্লাস রোজা রাখছি আমরা, ফ্যামিলি সবাইকে নিয়ে ইফতার করা, মানে সবকিছু মিলেই আমাদের একটু এক্সট্রা এফোর্ট তো অবশ্যই দিতে হয়, নাহলে তো আসলে ব্যালেন্স করা যাবে না। সেটাই। পরিবারের পাশাপাশি এই যে নিজের অফিস সামলাচ্ছেন, পরিবার তো সামলাচ্ছেনই, সেক্ষেত্রে পরিবারের আসলে সাপোর্ট তো নিশ্চয়ই রয়েছে। কোন সদস্যের সাপোর্টটা একটু বেশি মনে হয়? যে ওর সাপোর্ট না হলে আসলে আমার পক্ষে সম্ভব হতো না, হয় না? হাজবেন্ড থাকতে পারেন, মা থাকতে পারেন, সন্তান থাকতে পারেন। আপনার কি মনে হয় যে আপনার ক্ষেত্রে কার সাপোর্ট সবচেয়ে বেশি? আসলে ওভাবে তো সাপোর্ট কম বেশি করা যায় না, অ্যাজ এ হোল সব মিলে একটা টিম ওয়ার্ক। তো আপনারা মানে যেভাবে কর্মজীবী বলা হচ্ছে, অ্যাকচুয়ালি বাসায় যারা কাজ করে, হোম মেকার যাদেরকে আমরা বলি, তারাও কিন্তু কম কাজ করে। অবশ্যই তাদের প্রত্যেকটা কাজ ইম্পর্টেন্ট, এবং একটা মেয়ে সারা সকাল থেকে রাত পর্যন্ত তার সংসারটা সামলাচ্ছে, বাচ্চা দেখছে, এটা অনেক বড় কাজ। সেক্ষেত্রে এখানে আমার মনে হয় আপা আমরা বলতে পারি যে আমাদের কাজের, লাইক আমি একটা কাজ করছি, আপনি একটা কাজ করছেন, আমাদের কাজের একটা কর্মঘণ্টা আছে, তাদের কোনো কর্মঘণ্টা নেই। সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত না, প্রতিটাই তাদের কর্মঘণ্টা, প্রত্যেকটা সময় তারা কোনো না কোনো কাজে নিয়ে। সেটা দেখা যায় যে তাদেরকে আমরা ওই সম্মানটুক হয়তো ওভাবে বলছি না, আমরা বাইরে জব করছি দেখে আমাদেরকে একটা অনার করা হচ্ছে, বাট ওই রেসপেক্টটা আসলে অবশ্যই তাদেরকে দেওয়া উচিত। অবশ্যই তারা পাওনাদার। আপনি যখন বাইরে থেকে বাসায় আসছেন, আপনি বাসার কাজগুলো করছেন, আপনিও কিন্তু হোম মেকার, আপনি কিন্তু এটা থেকে অমিট করতে পারবেন না। অবশ্যই না, আপনার অবশ্যই বাচ্চা, বেবি আছে, হাজবেন্ড আছে, সবকিছু আপনার সামলিয়ে তারপরে বাইরের কাজটাও সামলাতে হচ্ছে। সেক্ষেত্রে যেটা হয় যে আমাদের যারা আমরা বাইরে কাজ করছি, এই এফোর্টটা একটু বেশি নিতে হয়, যে হ্যাঁ আমার বাসায় সাপোর্ট দিতে হবে, বাইরেও সাপোর্ট দিতে হবে। তো এই ব্যালেন্সটা আমি করব কিভাবে? এই ব্যালেন্স করার জন্য অবশ্যই আপনার আমার একটা এক্সপার্ট হ্যান্ড দরকার, হেল্পিং হ্যান্ড দরকার, এবং ফ্যামিলি সাপোর্টটা দরকার। যদি ওই হেল্পিং হ্যান্ড বা এক্সপার্ট হ্যান্ড আমাদের সাপোর্ট না করে, আমরা কিন্তু সুন্দরভাবে কোনো কাজই কনসেন্ট্রেট করা সম্ভব না। আমি যখন আমার হসপিটালে কাজ করব, আমার মাথায় কাজ করবে বাসার
চিন্তা কাজ করবে, আমি তখন পেশেন্টটা ভালো মতো দেখতে পারবো না। আবার যখন বাসায় যাব তখন হসপিটালে চিন্তা চলে আসে। তো সেক্ষেত্রে আমি বলবো আলহামদুলিল্লাহ আমি খুব লাকি, কারণ দেখা যায় যে আমার সাথে আমার শুরু থেকেই আমার শ্বশুর শাশুড়ি থাকে এবং তারা আমাকে সবসময় সাপোর্ট দিয়ে থাকে, এবং আমার বাবা মার বাসাও খুব কাছে। তো আমার একটা বেবি আছে, তো সেই ক্ষেত্রে আমি নিশ্চিন্ত থাকি। বাট সবসময় হয়তো এই জিনিসটা এত স্মুথ ছিল না। সবাই সাপোর্টিভ কারণেই কিন্তু জি অবশ্যই, আস্তে আস্তে আসলে মনে হয় একটা অবস্থান তৈরি করে নিতে হয় বা হয়ে যায় যখন সবকিছু যাতে অটোমেটিক্যালি চলতে থাকে, একটু নিশ্চিন্তে নিজের কাজটা করতে পারি। আমরা ছিলাম সাপোর্ট কে বেশি করছে সেই প্রসঙ্গে। এবার যদি একদম স্পেসিফিক্যালি জানতে চাই, ভাইয়ার সাপোর্ট কেমন? আলহামদুলিল্লাহ, ও তো আমার প্রথম থেকেই সাপোর্ট দিয়ে আছে দেখেই আমি মানে জাস্ট বিয়ের পর থেকেই আমি জব করছি, তখন থেকে আমি সাপোর্টটা পেয়ে আসছি, এবং আমার পড়াশোনা বলেন, পোস্ট গ্রাজুয়েশন বলেন, কর্মক্ষেত্র বলেন, সব কিছুতেই ওর 100% সাপোর্ট আমি পেয়েছি। বাট যেটা হয় যে দেখা যায় যে আমার হাজব্যান্ড যেহেতু বাংলাদেশ আর্মিতে আছে, গভর্নমেন্ট একটা জব, তো দেখা যায় আমি কোনো জায়গায় একটা প্র্যাকটিস শুরু করলাম, 2 বছর কন্টিনিউ করলাম, তারপরে আরেকটা পোস্টিং হয়ে যায়, ওখানে আমার পেশেন্ট ফ্লো অনেক হলো, ওটা ছেড়ে আমার চলে যেতে হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে আমি চেম্বার দিয়েছি, চেম্বারটা রানিং হচ্ছে, এই সময় তার আরেক জায়গায় পোস্টিং হচ্ছে। তো এই ম্যাচটা করা খুব মানে তখন দেখা যায় যে খুব ডিফিকাল্ট হয়ে যায়। বাট ওই সময় একটা জায়গায় গিয়ে নতুন আরেকটা জব খুঁজে বের করার আগ পর্যন্ত আবার ওখানে সেই পেশেন্টের ফ্লোটা তৈরি করা একটু টাফ হয়ে যায়। এক্ষেত্রে আমার হতেও দেখা যায় আবার পোস্টিং এর সময় হয়ে গেছে, আবার মানে একটা জায়গায় 10 বছর থাকা সেটা হয়ে উঠছে না, যে কারণে নিজের পরিচিতিটা হয়তো একটা জায়গায় যে মানে পরিচিতি পেতে পেতেই হয়তো আবার অন্য জায়গায় যাবার সময়টা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার যতটুক না গেলেই না, যতটুক জায়গায় যাওয়া দরকার সেখানে যাওয়া। যেমন আর্মিদের দেখা যায় যে লেডিস ক্লাবের একটা বিশাল পার্ট থাকে, আমার দেখা যায় অফিস থেকে গিয়েই আবার লেডিস ক্লাবের কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়, ওটার উপর আমার হাজব্যান্ডের ক্যারিয়ারের অনেক কিছু ডিপেন্ড করে। সো ওইসব ম্যানেজ করা আসলে হাজব্যান্ডের সাপোর্ট না থাকলে সেটা সম্ভব না। আপনার প্রাসঙ্গিক একটা কথা বলি, যেহেতু আপনি ডাক্তার, আমরা তো আসলে রমজানে প্রচুর ভাজা পোড়া খেতে পছন্দ করি। আমরা মনে করি যে পেঁয়াজু, আলুর চপ বা ছোলা ভাজা এগুলো ছাড়া মনে হয় ইফতার অসম্পূর্ণ। অ্যাজ এ ডক্টর হিসেবে আপনার পরামর্শ কি হবে আমাদের সবার জন্য? মানে আমরা স্বাস্থ্য ঠিক রাখার জন্য আসলে ভাজা পোড়াটা কি খুব জরুরি, বা এটাকে আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি? অনেক সময় হয় না, মানুষ একটা ফ্যাসিনেশন হয়ে যায়, 1 মাস আমাকে এটা খেতেই হবে। আসলে আপনি যদি কিছু ট্রিক্স আমাদের বলেন যে কিভাবে এটাকে অ্যাভয়েড করে আমরা স্বাস্থ্যসম্মত খাবার একটু অভ্যস্ত হতে পারি, বা কি এটার অল্টারনেটিভ হিসেবে নিতে পারি? ধন্যবাদ, কোশ্চেনটা খুবই লজিক্যাল। আমারও ভাজা পোড়া পছন্দ, এমন না পছন্দ না, বাট দেখা যায় যে স্বাস্থ্য সচেতনতার অবশ্যই একটা বেশি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে। তো সেক্ষেত্রে আমরা দেখা যায় যখন আমরা সেহরি তো আমরা ভাত দিয়েই শুরু করি, যখন আমরা ইফতারটা ব্রেক করি তখনও যদি আমরা কেউ ভাত খেতে পারে, টক দই, ফ্রুটস থাকবে প্রচুর, তারপর সালাদ খেতে পারে, জুস খেতে পারে, এগুলো দিয়ে আমরা, অনেকে চিরা পছন্দ করে, দই চিরা পছন্দ করে, এগুলো দিয়ে আমরা শুরু করতে পারি। এরপর যখন আমরা ঘুমাতে যাব তার আগে কিছু ভাজা পোড়া খেয়ে নিতে পারে অল্প পরিমাণ। বাট কেউ যদি এই প্র্যাকটিসটা করে যে রেগুলার ভাজা পোড়া খাবে, আমার মতে এটা আসলে ঠিক না। হ্যাঁ, মাঝে মাঝে আমরা খেতেই পারি, মাঝে মাঝে রুচি চেঞ্জ আসতেই পারে, সপ্তাহে একদিন, কিন্তু সেটা অবশ্যই নিজের বাসায় বানানো হলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, বাসায় বানানো। কারণ বাইরে থেকে অনেক সময় দেখা যায় যে আসলে তেলটাতে হয়তো অনেক দিন ভাজা হচ্ছে, 2-3 দিন হয়তো একই তেলে ভাজা হচ্ছে। বাসায় যেটা একেবারেই এটা রিপিট করা যাবে না, তেলটা একবারেই ভাজতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, প্রচুর পানি খেতে হবে, যেহেতু একটা লং গ্যাপ থাকে, সেক্ষেত্রে আমাদের প্রচুর পানি খেতে হবে যাতে করে আমরা ডিহাইড্রেটেড না হই। আচ্ছা আপা, আবার যদি একটু পরিবারের দিকে তাকাই, ফ্যামিলিতে কে কে রয়েছেন? ফ্যামিলিতে আমার একজন ছেলে আছে, ছেলে সন্তান, 9 বছর বয়স। আচ্ছা, আপনি যখন কাজে থাকেন নিশ্চয়ই ওকে অনেক বেশি মিস করেন। কখন এমন হয় না যে ইফতার টাইমটা হয়তো হসপিটালেই করতে হচ্ছে, তখন আসলে আমি বুঝতে পারছি আপনি একজন মা, নিশ্চয়ই তাকে মিস করেন, কিন্তু সেও নিশ্চয়ই আপনাকে মিস করে। এই সময়টা আসলে যদি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। এটা তো অবশ্যই, তবে দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে আমি বাসায় ইফতার করার সুযোগ পেয়ে থাকি, কিছু কিছু টাইম ছাড়া। বাট নিজের হাতে ইফতার তৈরি করার, মানে আমার বাচ্চাটা প্রথম রোজা রাখছে, তো সেই ক্ষেত্রে তার অনেক আবদার থাকে যে মার হাতের ওটা খাবো এটা খাবো, হয়তো ওই ধরনের জিনিসটা আমি করতে পারি না। বাট যখন আমি ফ্রি থাকি বা অফ ডেতে
চেষ্টা করি। আর সেদিক থেকে আমার শাশুড়ির সাপোর্টটা অনেক ভালো থাকে। শাশুড়ি আছে, আমার মেয়ের আছে, সো ওই সাপোর্টটা আমি পেয়ে থাকি। বাট সবার সাথে ইফতার করার আনন্দ তো অবশ্যই, আনন্দটাই আসলে হ্যাঁ অন্যরকম। এই জন্য যখনই বাসায় যাই আমি যতটুকু টাইম পারি আমার ছেলেটাকে টাইমটা দেওয়ার এবং ওর পড়াশোনা সবকিছু আমি নিজেই করাই। এবং দেখা যায় সেক্ষেত্রে আমার অনেক এক্সট্রা লোড নিতে হয়, তারপরেও আমি চেষ্টা করি যেন আমার ছেলেকে আমি নিজে ওইটুকু টাইমটা যেন ওকে দিতে পারি, যাতে করে ও আমাকে মনে হয় কোনো মায়ের জন্যই আসলে খুব লোড মনে হয় না, তাই না? বাচ্চার জন্য আসলে মনে হয় সারা রাত জেগে থাকলেও টায়ার্ডনেস আসবে না, এরকম একটা ব্যাপার কাজ করে। আচ্ছা, তো এই যে 14-15 ঘন্টা আমরা রমজানে পানাহার থেকে বিরত থাকছি, এই ক্ষেত্রে কর্মপরিকল্পনার ক্ষেত্রে এক্সট্রা কোনো ট্রিক্স কি আপনি মেনটেন করেন, যদি আমাদের নারী দর্শকদের জন্য আপনি শেয়ার করেন? এক্সট্রা মানে কাজকে সহজ করার জন্য আসলে কি কি ট্রিক্স ইউজ করেন আপনি? ট্রিক্স বলতে এটা অবশ্যই আপনার মানসিকভাবে অতটুকু স্ট্রংনেস আপনার ভেতরে আসতে হবে যে আমি এটা পারবো। যখন আপনি মনে করবেন যে হ্যাঁ আমি এই কাজটা করব, ওইটুক টাইমের মধ্যে করব, আপনার ডিটারমিনেশন ওরকম থাকবে, আপনি অবশ্যই পারবেন। আমরা সবাই এভাবেই করছি, তাহলে তা আসলে পারবো না। হ্যাঁ, সাপোর্ট অবশ্যই দরকার থাকে, কিন্তু তারপরও নিজের মধ্যে সচেতনতা এবং আমার এই কাজটা করতে হবে ওই টাইমের মধ্যে, এই জিনিসটা আপনার মাথায় সেট করতে হবে। যেমন দেখা যায় যে করোনার টাইম যখন ছিল তখন দেখা যায় আমরা বাসায় থাকতে হয়েছে বেশি কিছু টাইম ছাড়া। অফিসে আমরা হসপিটালে কিছু টাইম দিয়েছি, কিন্তু বাসায় আমরা ছিলাম। তো ওই টাইমটাও আমি দেখা গিয়েছে যে আমি বাগান করেছি, আমি ছবি এঁকেছি, আমি রান্না করেছি, আমি বিভিন্নভাবে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছি। তো আপনি যখন কাজের মধ্যে থাকবেন আপনি অবশ্যই ভালো থাকবেন। তো সেই জিনিসটা যদি মাথায় থাকে আপনি সব দিকেই সবকিছু সামলাতে পারবেন। ডিটারমিনেশন দরকার যে আমি এটা এই সময়ের মধ্যে করতে পারবো, মনোবল, এই জিনিসটা থাকলে সবকিছুই সম্ভব। আপা, আপনার এই পেশা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? অবশ্যই এটি মানব সেবা, তারপরও নিজের একটা স্বপ্ন থাকে না যে নিজের একটা হসপিটাল হবে, দুস্থ মানুষদেরকে আমি সহযোগিতা করব, সেবা করব, হয়তো চেষ্টা করব একদম স্বল্প মূল্যে কিংবা মানে বিনামূল্যে তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করতে, এমন কোনো চিন্তা নিশ্চয়ই আপনার রয়েছে, সেটা যদি আমার সাথে একটু বা আমার দর্শকদের সাথে শেয়ার করেন। জি অবশ্যই। মূলত আমাদের প্রফেশনটাই সেবামূলক কাজ। তো এখানে আমার দেখা যায় হসপিটালে 8টা থেকে 5টা একটা লং টাইম আমি ইন হাউস ডক্টর হিসেবে এখানে থাকি। তো বাইরে চেম্বার যে করব সেটার যে অফার নাই বা যেটা করতে পারবো না এমন না, বাট এই মুহূর্তে ওইটা করলে দেখা যাবে যে আমার বেবিটা আমাকে মিস করবে। কারণ ফুল টাইমই যদি আমি অকুপাইড থাকি তখন দেখা যাবে যে আমার সংসারে হ্যাম্পার হবে। সেই কথা চিন্তা করে আমি আপাতত চেম্বারটা রেখেছি। হয়তো ভবিষ্যতে আমার এটাকে আপনি স্যাক্রিফাইস করছেন অবশ্যই, কারণ ওইটা যে আমি করতে পারবো না তা না, বাট আমার বেবিটা, আমার ফ্যামিলিটা আমার কাছে প্রথম প্রায়োরিটি। হয়তো আমার চেম্বারের কথা চিন্তা করলে আমার জবটা কুইট করে আমি নিজের মতোভাবে প্ল্যান করবো। হ্যাঁ, হয়তো যদি কখনো স্কোপ হয় সেই ক্ষেত্রে আমি অবশ্যই ওই ধরনের চিন্তা ভাবনা করবো। এবং সেবামূলক প্রফেশনটা তো আমি বেছে নিয়েছি, তো সেবা সবভাবেই করা যায়। আমি এখানে দুস্থদের যে সেবা করি না তা না, আমি দরকার হয় আমি নিজের থেকে দিয়ে আমি আমার পেশেন্টদের সেবা করে দিচ্ছি এবং আমার যতটুকু পক্ষে সম্ভব সর্বাত্মক ভালো সেবাটুকু দেওয়ার চেষ্টা করে থাকি। আর আপনি যে জিনিসটা জানতে চাচ্ছেন, এটা আমার যদি কখনো ওরকম সামর্থ্য সুযোগ হয় অবশ্যই আমি সেই প্ল্যানে আগাবো। বাহ, খুব সুন্দর। এটাই জানতে চাওয়া, কারণ প্রত্যেক প্রফেশনেরই একটা এন্ডিং আছে কিন্তু, তাই না? একটা এইমও থাকে যে আমি সেই সময়টা গিয়ে হয়তো আমি এই কাজে নিবেদিত থাকবো কিংবা মানব সেবায় এই কাজটা করব। ডেফিনেটলি এটা একটা মানব সেবামূলক পেশা, আপনার যে পেশা। এক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা কাজ করছে এখন আপনি যে পেশায় রয়েছেন, বা অফিসিয়াল বা পারিবারিকভাবে কোনো প্রতিবন্ধকতা কি আসে? প্রতিবন্ধকতা ছোটখাটো যে আসে না তা না, সেটা ওভারকাম করার মতো ক্যাপাবিলিটি অবশ্যই করে নিতে হচ্ছে এবং আল্লাহর তরফ থেকে হয়তো সেই হেল্প মানে সাহায্য আমাদের উপর আছে দেখেই করতে পারছি, ফ্যামিলির সাপোর্ট। এবং আমি যেখানে আছি আমার ওয়ার্কিং এনভায়রনমেন্ট খুব ভালো এবং তাদের থেকে আমি অনেক হেল্প পাই। যখনই কোনো কিছু দরকার হয় বা আর্জেন্ট কোনো ছুটি লাগে বা বাচ্চাটা অসুস্থ হলো, তারা সব থেকে আমাকে সেই ফ্যাসিলিটিটা দিতে পারছে দেখে দীর্ঘদিন আমি এখানে জব করছি। আমি আরো বিভিন্ন জায়গায়ও ছিলাম, বাট এখানকার এনভায়রনমেন্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো, সেজন্য আমি এত নিশ্চিন্তে থাকি। একজন নারী তার কর্ম পরিবেশ খুব ভালোভাবে পাচ্ছে বা মানে স্বাধীনভাবে কাজ করতে পারছে, এটা আমি মনে করি আসলে এটাও একটা ব্লেসিংস আসলে, তাই না? কারণ বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে বিভিন্ন জায়গায়, মেয়েদের তো আসলে বলে না যে পদে পদে প্রতিবন্ধকতা, সেটাকে ওভারকাম করে এত দূর এগিয়ে যাওয়া
আপা অবশ্যই আপনি ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যান, সে কামনা থাকবে। আপনি যে পেশায় রয়েছেন অর্থাৎ একজন ডক্টর ট্রেনার, তিনি কি আমার দর্শকদের জন্য কিছু বলতে চান? সবশেষে এটাই বলবো আমার দর্শকদের উদ্দেশ্যে, দাঁত হচ্ছে বডির অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মতো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো এইটা আল্লাহ প্রদত্ত একটা জিনিস, সো এইটা অবহেলা করার কোনো কারণ নেই। তো রমজানে দেখা যায় যে আমাদের এটার শরীরের অঙ্গ অন্য পার্টগুলোর মতো এটারও একটা এক্সট্রা গুরুত্ব দিতে হবে। তো সেক্ষেত্রে অনেকে ব্রাশ করতে চায় না ঠিক মতো, ব্রাশিং সিস্টেমটা চেঞ্জ হয়ে যায়, টাইমিংটা চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে সেহরি এবং ইফতার এই 2 বেলায় আমাদের ব্রাশ করতে হবে। আবার দেখা যায় অনেকে একটা কমন প্রবলেম বলে যে আমার মুখে দুর্গন্ধ হচ্ছে, রোজার সময় একটা দুর্গন্ধ বেশি হয়। তো মুখে যদি তার আদার্স কোনো প্রবলেম না থাকে, এটা খুব কমন, কারণ রোজার সময় আপনি লং টাইম ফাস্টিং এর কারণে আপনার বডি এক্সট্রা ফ্যাটটা ব্রেকডাউন করে, সেটার সময় একটা বডি থেকে কিটোন বডি রিলিজ হয়। আচ্ছা, তো সেটা দুর্গন্ধ সৃষ্টিকারী পদার্থ। তো সেইটার জন্য দুর্গন্ধ সৃষ্টি হয়। এটা যদি আপনাকে বদর করতে থাকে, আপনি বারবার কুলি করতে পারেন, মাউথওয়াশ দিয়ে মুখটা ক্লিন করতে পারেন, মেসওয়াক করতে পারেন, এগুলো খুব ভালো। বাট সব কিছু লাস্টে হচ্ছে প্রচুর পানি খেতে হবে, আপনি কোনোভাবেই যেন ডিহাইড্রেটেড না হন। ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত পানির উপরেই থাকতে হবে। এবং যেহেতু আমাদের ওরাল ক্যাভিটি দিয়ে খাবারগুলো আমাদের শরীরের ভিতরে যায়, অবশ্যই মুখের ওরাল হাইজিনটা মেইনটেইন করা, নিজের হোম কেয়ার করাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো সবাই যদি এভাবে নিজের খাদ্যাভ্যাসটা চেঞ্জ করে, শরীরের যত্ন নেয়, মুখের যত্ন নেয়, অবশ্যই একটা হেলদি লাইফ পাবে। বাহ, খুব ইম্পর্ট্যান্ট কিছু টিপস আমরা পেলাম। থ্যাংক ইউ সো মাচ আপা, আমাদের প্রোগ্রামে এত ব্যস্ততার মাঝেও এসেছেন, এবং নিশ্চয়ই আপনাকে দেখে আমাদের আরও যারা কর্মজীবী নারী বোন রয়েছেন তারা অনেক বেশি অনুপ্রাণিত হবেন এবং এভাবেই টাইম ম্যানেজমেন্ট করবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন পূর্বাচল হাভেলি সিটি নিবেদিত রমজানে কর্মজীবী নারী, যেখানে উপস্থিত ছিলেন ডক্টর ট্রিনা। তিনি অনেক বেশি ইম্পর্টেন্ট তথ্যমূলক কিছু ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন, যেগুলো নিশ্চয়ই আমাদের প্রাত্যহিক জীবনে এবং বিশেষ করে রমজান মাসে অনেক বেশি কাজে দেবে। রমজানে সবাই সুস্থতা কামনা করছি এবং আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে আগামীকাল একই অনুষ্ঠানে একই সময়ে অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।